জাদুর সোনার দুই হাঁস। অনেকদিন আগের কথা। মেঘতলা গ্রামে ছিল এক গরিব পরিবার। মা আর দুই মেয়ে ছিল। তাদের ছোট্ট সংসার। তাদের একটা ছোট্ট খামার ছিল। আর গ্রামটা ছিল নদীর পাশে, যেখানে বাতাসে আসে ফুলের গন্ধ। আর চাঁদের আলোয় নদীর জলও যেন হীরের মতো চকমক করত। এক সন্ধ্যায় মা মাঠ থেকে ফিরেই বলতে লাগলো, আজও খেতে কিছু জুটলো না রে মা। কেউ ডিম নেয় না, কেউ হাঁস কেনে না। আমাদের এই খামারের হাঁসের ডিম কি আমরা না বেচেই এভাবে রেখে দেব? নিজেরা সারাদিন ডিম খেয়ে কি আর থাকা যায়? এই হাঁসের ডিম কেন নেয় না মানুষজন? আমরা গরিব বলে কি আমাদের হাঁসের ডিম খেলেও তারা গরিব হয়ে যাবে? সবাই আমাদের এত তুচ্ছ তাচ্ছিল্য করে কেন? ছোট খামার বলে এই খামারের হাঁসের ডিম কেউ কিনতে চায় না। সবাই ভাবে বড় খামারের হাঁসের ডিমে পুষ্টি বেশি। আমরা তো আমাদের হাঁসকে পুষ্টিকর খাবারই খাওয়াই। শামুক খাওয়াই, ছোট মাছ খাওয়াই। ওই রকম হাইব্রিড সারের খাবার তো আমরা খাওয়াই না, কিন্তু মানুষ বুঝতেই চায় না। মা এভাবে কষ্টে যখন কথা বলছিল, তখন বড় মেয়ে মীরা মাকে জড়িয়ে ধরে আর বলে, মা কষ্ট পেও না। আমরা যদি আমাদের হাঁসগুলোকে সুন্দর করে সাজাতে পারতাম, কেউ না কেউ ঠিকই আমাদের হাঁসের ডিম কিনতো। তখন ছোট মেয়ে রিনা বলল, দিদি, যদি আমাদের হাঁস দুটোই সোনার হতো, তাহলে কি আমাদের হাঁসগুলো দেখে সবাই আমাদের হাঁসের ডিম খেতে চাইতো না? তখন মা হেসে ফেললেন, তোদের পাকা পাকা কথা শুনে আমি আমার কষ্ট ভুলে যাই। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো, তোমাদের নাম কমেন্টে লিখে জানাও। আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। ওদের মা তখন বলতে লাগলেন, এটা তো তখনই সম্ভব রে মা, যখন এমন কোনো জাদু হবে। কিন্তু পৃথিবীতে জাদু বলতে কিছুই নেই। একদিন সকালবেলা ওদের মা জঙ্গলের পথ ধরে হাঁটছিলেন। তখনই দেখেন জঙ্গলের একটা গাছের নিচে দুইটা হাঁস পড়ে আছে। হাঁসগুলোর গা ভর্তি ছিল কাদা আর নোংরা মাখা। শরীরের অনেক জায়গায় কেটে কেটে গিয়েছে। তখন সে বুঝতে পারলো হাঁসগুলোর উপর কেউ আক্রমণ করেছিল, কোনো হিংস্র জীবজন্তু হবে। সে হাঁস দুইটাকে নিয়ে এসে খুব ভালো করে পানি দিয়ে ধুয়ে দিল। তারপর ছোট ছোট শামুক এনে হাঁসগুলোকে খাওয়ালো। আর হাঁসগুলোর যেখানে যেখানে কেটে গিয়েছিল সেখানে হলুদ লাগিয়ে দিল। আর তাদের খামারেই হাঁস দুটোকে রেখে দিল। কয়েকদিন পর তারা অবাক হয়ে দেখলো হাঁসগুলোর সেই সাদা লোমগুলো পরিবর্তিত হয়ে সোনালী আকারের লোম ধারণ করছে। এটা দেখে ওরা অবাক হয়ে গেল। আরে দিদি, আমাদের এই হাঁস দুটো এমন চকচক করছে কেন? যেন সোনায় মোড়া হাঁস, যেটা আমরা নিজেরা বলেছিলাম। ওরা অবাক হয়ে গেল আর দেখলো সত্যি সত্যি ওদের হাঁসগুলো এমন ঝকঝকে চকচকে। যেখানে ওদের অন্যান্য হাঁসগুলো স্বাভাবিক, সেখানে এই দুইটা হাঁসই একদম সোনার মতো চিকচিক করছে। ওরা অবাক হয়ে গেল আর খুশিও হলো, কারণ ওদের অনেক দিনের স্বপ্ন ছিল ওদের বাড়িতে সোনার হাঁস থাকবে। আসল সোনা না হলেও সোনালি কালার হাঁস পেয়ে ওরা ভীষণ খুশি ছিল। একদিন ওরা সকালে যখন খোয়ারে গেল, তখন দেখলো সেটার ভেতরে দুইটা ডিম পড়ে আছে। তবে এই ডিমগুলো সাদা না, সোনালি রঙের ডিম। তখন ওরা একদমই অবাক হয়ে গেল যে ওদের এই সোনার হাঁস সোনার ডিম পেড়েছে। ওরা তখন ভাবলো এই ডিমগুলোকে নিয়ে শ্যাকরার কাছে যাবে। যেই ভাবা সেই কাজ, ওরা গেল ডিমগুলো নিয়ে শ্যাকরার কাছে। শ্যাকরা পরখ করে দেখিয়ে বলল, ওইগুলো সত্যি সত্যি খাঁটি সোনার ডিম। ওরা তো অবাক হয়ে গেল। কি বলছেন? ওগুলো খাঁটি সোনার ডিম? তার মানে আমাদের জাদুর সোনার হাঁস আমাদের জন্য যা করেছে তাই জাদুর ছিল। এ তো জাদু। সোনা, সোনার ডিম। আমরা তো সাধারণ মানুষের কাছে ডিম বিক্রি না করলেও অনেক ধনী হয়ে যাব। তারপর ওরা সেই জাদুর দুই সোনার ডিম বিক্রি করলো আর ওদের বাড়িঘরের কাজ করতে শুরু করলো। প্রথমে ওরা ওদের ভাঙা বাড়িটা ঠিক করলো, ওদের প্রয়োজনীয় সকল খাবার কিনে নিল, আর সাথে ওদের পরিবারের জন্য যা প্রয়োজনীয় ছিল
সব কিছুই ওরা তৈরি করতে লাগলো। কিন্তু হঠাৎ করে ওরা এভাবে সোনার ডিম কোথায় পেল, এইটা শ্যাকরার মনে প্রশ্ন বাঁধলো। তাই শ্যাকরা ওদের উপর লক্ষ্য রাখতে লাগলো আর দেখলো ওদের খামারে দুইটা সোনার হাঁস আছে। আচ্ছা, তার মানে এই কথা, আমাদেরকে না বলে সোনার হাঁস পালা হচ্ছে। গ্রামের মোড়ল মশাইকে তো বলতে হয়। গ্রামের মোড়ল মশাইকে বললে মোড়ল মশাই ঠিক ওদের সোনার হাঁস নিয়ে নেবে, আর বিনিময়ে আমি এত ভালো একটা তথ্য দেওয়ায় নিশ্চয়ই ভালো বকশিস পাবো। এই ভেবে শ্যাকরা মোড়লকে জানালো যে ওদের কাছে সোনার হাঁস আছে, যে হাঁস কিনা সোনার ডিম দেয়। একবার সেই হাঁস যদি সেখানে সে পেয়ে যায় তাহলে সে আরো ধনী হয়ে যাবে। এটা শুনে সে আর নিজেকে ঠিক রাখতে পারলো না। রাতের অন্ধকারে দুইজন পেয়াদা নিয়ে ওদের বাড়িতে চলে গেল, যেখানে মা আর দুই মেয়ে ঘুমাচ্ছিল নিশ্চিন্তে। তখন চুরি করলো জাদুর দুই সোনার হাঁস। এদিকে ঘুম থেকে উঠে ওরা দুই বোন যখন ওদের জাদুর দুই সোনার হাঁস খুঁজে পাচ্ছিল না, ওরা দিশেহারা হয়ে যাচ্ছিল। এদিকে গ্রামের কর্তা তার বাড়িতে এনে ওই জাদুর সোনার হাঁসদেরকে সোনার ডিম পাড়ার জন্য বলতে থাকে। আয় হাসিরা, আমাকে তাড়াতাড়ি সোনার ডিম দে, আর একদম খাঁটি সোনা দিবি, যেন সেটা বিক্রি করতে পারি আমি। তাড়াতাড়ি দে। কিন্তু এক সপ্তাহ পার হয়ে গেল, জাদুর সোনার হাঁস কোনো ডিম পারছিল না। আর সে যখন জাদুর সোনার হাঁসের গায়ে হাত বোলাতে যায়, তখন জাদুর সোনার হাঁস স্বাভাবিক হাঁসের মতো হয়ে যায়। এ কি হচ্ছে? আমাকে তো ওই লোকটা বলেছিল যে এইটা নাকি জাদুর সোনার হাঁস, সোনার ডিম পারে, কিন্তু কই, এটা তো একটা স্বাভাবিক হাঁস। আমি কেন চুরি করতে গেলাম? এই হাঁসের আমার কোনো অনেক দিন আগের কথা। পাহাড়পুর নামে এক পাহাড় ঘেরা এক ছোট্ট গ্রামে থাকতো এক গরিব মেয়ে। ওর নাম ছিল মিম। মিমের মা অন্যের বাড়িতে কাজ করত, আর মিম সারাদিন পাহাড়ের ধারে বসে থাকতো ছোট ভাইকে নিয়ে। একদিন সন্ধ্যায় মা এসে ক্লান্ত গলায় বলল, মিম রে, আজকে তো তোর কাকিমা বাসায় বেতন দিল না, কাল যে কি খাবো কে জানে। মিম চুপ করে তার হাতের ছোট্ট চুড়ির দিকে তাকিয়ে বলল, মা, যদি এই চুড়িগুলো সোনার হতো তাহলে আমি তোমার কষ্ট দূর করে দিতাম। তখন মা কপালে চুমু দিয়ে বললেন, আমার মেয়ে যা বলে তাই তো আমার কাছে সত্যি। আমার মেয়ে আমার কষ্ট দূর করতে চেয়েছে, এটাই তো অনেক। মা হিসেবে তোকে কি বা দিতে পারি মা? সেখানে তুই আমার জন্য কত কি করতে চাস। সারাটা দিন মানুষের বাড়িতে কাজ করি, তোরা দুই ভাই বোন এই পাহাড়ের কাছে বসে থাকিস। আমার যে কত চিন্তা হয় তোদের নিয়ে। মা, আমরা যদি কোনো কাজ করতে পারতাম তাহলে ভালো হতো। সারাদিন বসে থাকার চেয়ে কোনো কাজ করা আরো বেশি ভালো মা। আমি যদি আরেকটু বড় হই, আমাকেও তুমি কাজে লাগিয়ে দেবে। আমার মেয়েটা কত লক্ষ্মী, এখন থেকেই কাজ করার জন্য কতটা চিন্তাশীল। আর তোর কাকিমার বাড়িতে কাজ করি, কাকিমা তার মেয়েকে সারাদিন পড়তে বলে, কাজ করতে বলে, একটা কাজও করে না। থাক মা, অন্যের কথা ভেবে আমাদের লাভ নেই। আমরা কিভাবে ভালো থাকবো সেটাই চিন্তা করতে হবে। মিম অনেক বুদ্ধিমতী ছিল আর সব সময় বিচার বুদ্ধি করেই পথ চলতো। এইভাবেই দিন কাটতে থাকে। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো, তোমাদের নাম কমেন্টে লিখে জানাও। আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। পরের দিন পাহাড়ের ধারে যখন মিম আর ওর ভাই বসেছিল, হঠাৎ দেখে একটা বিড়াল একটা পাখিকে আক্রমণ করেছে। ওরা তাড়াতাড়ি গিয়ে বিড়ালটার হাত থেকে পাখিটাকে বাঁচিয়ে নিল। পাখিটা তখন ধন্যবাদ দেওয়ার ভঙ্গিতে ওদের সামনে মাথা নাড়ল, আর তারপর মাটিতে ঠোঁট দিয়ে ঠোকরাতে লাগলো। আরে আরে পাখি, তুমি এভাবে মাটি ঠোকরাচ্ছ কেন? কি হয়েছে বলো আমাকে। মাটির নিচ থেকে তখন বেরিয়ে এলো এক জোড়া হালকা নীল রঙের চুড়ি, আর পাখিটাও কথা বলতে শুরু করলো। এইটা জাদুর চুড়ি, এইটা জাদুর চুড়ি, কিন্তু শুধু ভালো মনের মানুষই এই জাদু পাবে। তোমরা তো ভালো মনের মানুষ, আমাকে বাঁচিয়েছো, এটা তোমার উপহার, এটা তোমার উপহার। এই বলে পাখিটা উড়ে চলে গেল।
মিমের হাতে তখন সেই পাখিটার দেওয়া নীল রঙের চুড়ি। তখন মিম চিন্তা করতে লাগলো, এই চুড়িটা আসলে কি কাজ করে? এই চুড়িটা আমার কি উপকার করবে? আদৌ এই চুড়িটার কোনো গুরুত্ব আছে? তখনই চুড়িটা থেকে শব্দ শুরু হলো, তুমি তোমার দুইটা ইচ্ছা বলো, তোমার ইচ্ছা আমরা পূরণ করব। কি? এই চুড়িটা কথা বলছে? এ তো চমৎকার! চুড়ি আবার কথা বলে কে করে? তাহলে আমি আমার দুইটা ইচ্ছা বলছি। আমার প্রথম ইচ্ছা, আমার মা যেন আর কষ্ট না করে। আর দ্বিতীয় ইচ্ছা, আমার ভাই যেন ভালো জামা কাপড় পরে স্কুলে যেতে পারে। আর এতটুকু বলার পর যখন মিম বাড়িতে এলো, তখনই সে দেখলো তার মা অনেক খুশি আর বলছে, মিম রে, জানিস না তো আজকে কি ঘটনা ঘটেছে? যেখানে আমি কাজ করতাম তার পাশের একটা বাড়িতে আমাকে কাজের জন্য নিয়েছে। শুধু তাই না, তার মেয়ের কিছুদিন পর বিয়ে, তো নতুন সংসার করবে, তাই আমাকে ভালো ভালো রান্না শেখানোর দায়িত্ব দিয়েছে। সব মিলিয়ে আমরা মাসে 20,000 টাকা পাবো। কি বলছো মা? 20,000 টাকা বেতন? তাহলে তো অনেক ভালো। আর একটু পরেই একটা চিঠি এলো, যেখানে লেখা, ওর ভাই বিনামূল্যে স্কুলে পড়তে পারবে। এই বছরের জন্য 2 জন মেধাবী ছাত্রকে বিনামূল্যে স্কুলে পড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরে, এই সব কিছু আমি যা যা বলছিলাম তা এইভাবে পূরণ কি করে হয়ে গেল? সত্যিই তো অসাধারণ এই চুড়ি। এই চুড়ি আমাদের স্বপ্ন সব সত্যি করে দিয়েছে। এখন তো আমার মায়ের অনেক আনন্দ। মিম এই কথাগুলো ওর বান্ধবীকে সঙ্গে সঙ্গে গিয়ে বলতে লাগলো। ওর বান্ধবীর নাম ছিল কণিকা। কণিকা অনেক লোভী ছিল। কণিকা তখন বলতে থাকে, কি জাদুর চুড়ির কাছে তুই শুধুমাত্র তোর মায়ের চাকরি আর ভাইয়ের পড়ালেখা চেয়েছিস? তুই তোর জন্য একটা বাড়ি, গাড়ি, হীরা সব চাইতে পারতি। ওসব না চেয়ে কে এসব চাই? তোর মাথায় কোনো বুদ্ধি নেই। ওই চুড়ি আমার হলে আমি কত কিছু চাইতাম। তারা ওখানে, যেখানে পাখি ঠুকরিয়ে ঠুকরিয়ে চুড়ি বের করেছে, আরো চুড়ি থাকতে পারে। আমি আজকেই যাব। কণিকা সেই পাহাড়ে উঠে গেল আর চারপাশটা অনেক খোদাই করতে লাগলো, কিন্তু কোনো চুড়ি তো পেলই না। আরো ক্লান্ত হয়ে গেল। হ্যাঁ রে মিম, তুই কিভাবে চুড়ি পেলি? এখানে তো কোনো চুড়ি পাচ্ছি না। কিছুই তো বুঝতে পারছি না, এটা কি করে হয়েছিল। আমার মনে হয় ওই পাখিটাই জাদুর ছিল। পাখি ঠোঁট দিয়ে ওই চুড়িটা বানিয়েছে। তোকে ওই পাখির দেখা পেতে হবে যদি তুইও ওই চুড়ি চাস। পাখির দেখা আমি কিভাবে পাবো? ঠিক আছে, আমি প্রতিদিন এখানে এসে বসে থাকবো। পাখিটা যদি কোনো একদিন আসে, আমি পাখির থেকে চুড়ি চেয়ে নেব। কিন্তু কণিকার মনে ছিল দুষ্ট বুদ্ধি। ও সেখানে অপেক্ষা না করে একটা পাখি ধরার ফাঁদ এনে সেই পাহাড়ে বসিয়ে রাখলো। আর তারপর শুধু সন্ধ্যায় গিয়ে দেখতো ওই ফাঁদে কোনো পাখি পড়েছে কিনা। এভাবে 1 সপ্তাহ পর একদিন ও গিয়ে দেখলো সত্যি সত্যি ওর ফাঁদে পাখিটা আটকা পড়েছে। তখন কণিকা হাসতে হাসতে বলল, হা 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 হা, আমি তো এটাই চাইছিলাম, যেন আমার ফাঁদে তুই আটকা পড়িস পাখি। এবার আমাকে একটা নয় 100টা চুড়ি দে, আর আমি আমার 200টা ইচ্ছা পূরণ করে নেব। যদি না দিস, তোকে এখনই মেরে ফেলবো। হা হা হা। তুমি অনেক লোভী মেয়ে। এত লোভ ভালো নয়। তোমার লোভের কারণে তোমার ধ্বংস হবে। তোমার সাহস কি করে হয় আমাকে বন্দি করার? তুমি জানো না আমি কে? আমাকে এখান থেকে মুক্ত করো, নয়তো এর পরিণাম খুবই খারাপ হবে। কি পরিণাম খারাপ হবে? আমাকে চুড়ি দে বলছি, নয়তো তোকে মেরে ফেলবো। মুহূর্তের মধ্যেই পাখিটা খাঁচা থেকে বেরিয়ে এলো। একদম জাদুর মতো সবকিছু খাঁচা লন্ডভন্ড হয়ে গেল। আর পাখিটা তখন একটা বিশাল বড় পাখির মতো হয়ে গেল। আরে এই ছোট পাখি, তুই এত বড় কি করে হয়ে গেলি? আমি জাদুর পাখি। আমি তো চুপচাপ এখানে ছিলাম শুধু দেখার জন্য এই খারাপ কাজটা কে করেছে। যখন জানতে পারলাম তুই করেছিস, এবার আমি তোকে মেরে ফেলবো। তোকে তোর খারাপ কাজের শাস্তি পেতেই হবে। না না না, আমি লোভ করেছি, আমাকে ক্ষমা করে দে পাখি। পাখিটা যখন রাগে আগুন, তখন মিম সেখানে আসে আর বলে, পাখি, ওকে ছেড়ে দাও। ও লোভ করেছে, তাই বলে ওর জীবন যদি নিয়ে নাও, ওর বাবা মা তো কষ্ট পাবে। ও আর কখনো এমন কিছু করবে না।
আমি কথা দিচ্ছি। শয়তান মেয়ে, শিখ, মিমের কাছ থেকে শিখ। তুই মিমকে হিংসা করেছিস আর এখানে এসে আমার ক্ষতি করতে চেয়েছিস। দেখ, মিম তোকে বাঁচিয়ে নিল। কণিকা ওর ভুল বুঝতে পারলো, পাখি ওকে ক্ষমা করে দিল। এরপর আর কণিকা কখনো লোভ করেনি। সবাই সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। বন্ধুরা, আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। বাই বাই। জাদুর ঘাসের লেহেঙ্গা। অনেক দিন আগের কথা। সবুজ ঘেরা ঘাসপুর নামের এক সুন্দর গ্রামে ছিল ছোট্ট মেয়ে কেয়া, তার মা আর এক পুরনো কুঁড়ে ঘর। গ্রামের ঘাসগুলো ছিল ঘন, নরম আর একেবারে রূপকথার মতো। দুপুরে সেই ঘাসগুলো যেন হীরের মতো চকচক করত। এক দুপুরবেলা কেয়া ওর মাকে বলল, মা, আমাদের গ্রামে তো মেলা হচ্ছে, সবাই মেলাতে নতুন নতুন জামা পরে যাবে। আমি যাব না, সবাই তো লেহেঙ্গা পরে মেলায় যাবে। তাহলে আমি কি লেহেঙ্গা পরে মেলায় যাব না মা? মা চোখের পানি লুকিয়ে বলল, মারে, টাকা থাকলে তোর জন্য সোনার লেহেঙ্গাই বানিয়ে দিতাম, কিন্তু আমার কাছে যে টাকা নেই। আর কত টাকা লাগে একটা লেহেঙ্গার কাপড় কিনতে? যদি অল্প টাকায় কাপড় কিনি সেটা যে ভালো হয় না। পুরনো জামাও কেউ অল্প টাকায় দিতে চায় না। সবাই ভাবে গরিবের ইচ্ছা মানেই বোকার বায়না। কি করবি রে মা, গত বছরের জামাটাই পরে যা। মেলায় আনন্দ করাই তো আসল। নতুন জামা পরে যাওয়া না যাওয়া তার কোনো ব্যাপার নেই। এই নে মা, আমার কাছে 50 টাকা আছে, এই টাকাটা নিয়ে যা। আর কিছু যদি খেতে মনে চায় কিনে খাস, কেমন? তারপর কেয়া ওর মায়ের থেকে 50 টাকা নিয়ে গত বছরের একটা জামা পরেই মেলাতে ঘুরতে বেরিয়ে যায়। পুরো মেলায় গিয়ে ও অনেক কিছু দেখে। ওর বন্ধু বান্ধবরা ফুচকা, চটপটি, হালিম, নাগরদোলায় ওঠা কত আনন্দ করে। ও শুধু তাকিয়ে তাকিয়ে সব দেখে, কারণ এই 50 টাকাও যদি ও নষ্ট করে ফেলে তাহলে তো এই টাকাটা ওর মায়ের কষ্টের শ্রম বৃথা যাবে। ও চায় না ওর সামান্য আনন্দের জন্য ওর মায়ের কষ্টের টাকাটা নষ্ট করতে। তাই পুরো বাজার ঘুরে ও যখন একটা কোনায় একটা বুড়ি মাকে দেখতে পায়, ও অনেক আগ্রহের সাথে সেই বুড়িমার কাছে গিয়ে দাঁড়ায়। ও বুড়িমা, আপনি কি বিক্রি করছেন? তুমি এত এত জিনিস রেখে আমার কাছে এলে? আমি কিছু ঘাস বিক্রি করছি। ঘাস? ঘাস আবার কেউ বিক্রি করে নাকি বুড়িমা? হ্যাঁ, আমি ঘাস বিক্রি করছি। এগুলো জাদুর বিশেষ ঘাস। এগুলো দিয়ে যা ইচ্ছা তাই বানানো যায়। কত টাকা করে এই ঘাস? কেয়া মনে মনে ভাবলো এই বুড়িমা হয়তো টাকার জন্য ঘাস বিক্রি করতে বসে গেছে, তার টাকার খুবই দরকার। কেয়া মনে মনে ভাবলো, মা তো বলেছিল বুড়িমা পেলে, কোনো অসহায় বৃদ্ধা দাদু পেলে তাদের সাহায্য করতে। ওনার অবস্থা এতই করুণ যে উনি ঘাস কেটে এনে বিক্রি করছে। আমার এই টাকাটা যদি ওনাকে দিয়ে দিই, উনি দুবেলা ঠিক মতো আহার করতে পারবেন। ও বুড়িমা, আপনার এই ঘাসগুলো কত টাকা? 50 টাকা দিলে হবে? দিতে পারবে? হ্যাঁ, এই যে এই ঘাসগুলো 50 টাকা। ও বুড়িমা, এই নিন 50 টাকা। আপনি আর রোদের মধ্যে বসে থাকবেন না, বাসায় চলে যান, আর কিছু খেয়ে নেবেন, কেমন? ঠিক আছে, তোমার জন্য আশীর্বাদ রইল। তুমিও তোমার স্বপ্ন যেন পূরণ করতে পারো। এতটুকু বলে যখন কেয়া সেখানে তাকালো, হঠাৎ দেখে বুড়িমা নেই, শুধু ঘাসটুকুই পড়ে আছে। তারপর কেয়া কি ভেবে ঘাসটুকু নিয়ে বাড়ি ফিরল। কেয়ার মা ওর হাতে ঘাস দেখে জিজ্ঞেস করলো, কিরে মা, এই ঘাস কোথা থেকে এনেছিস কেটে? না মা, কেটে আনিনি, এক বুড়িমাই ঘাসগুলো মেলায় বিক্রি করছিল, বলছিল জাদুর ঘাস। আসলে ওনার হয়তো টাকার খুব দরকার, তাই ঘাস বিক্রি করছিল, আমি এমনি কিনে নিয়ে এসেছি। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও, আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো।
আমার মেয়েটা এত দয়ালু, তোকে খাবার কিনে খাওয়ার জন্য পাঠালাম আর তুই কিনা বুড়ি মায়ের ভালোর জন্য এই সাধারণ ঘাস কিনে নিয়ে আসলি। সত্যি তুই পারিসও বটে। তারপর ঘাসগুলো ঘরের একটা কোণায় ফেলে রাখে। এভাবেই কেটে যায় 4-5 দিন। কেয়াদের স্কুলে একটা অনুষ্ঠান হবে যেখানে সবাইকে নতুন ড্রেস পরে যাওয়া বাধ্যতামূলক, আর সেখানে যে সবচেয়ে সুন্দর লেহেঙ্গা পরবে তাকে বিচারক মণ্ডলী পুরস্কৃত করবে, আর সেই পুরস্কারের মানি হবে 20,000 টাকা। এটা শুনে কেয়া তোর মায়ের কাছে এসে খুবই বায়না শুরু করে, মা কিছু কাপড় কিনে আনো না, আর তারপর সেই কাপড় দিয়ে আমি একটা লেহেঙ্গা বানিয়ে দাও। যদি আমার লেহেঙ্গাটা ওদের পছন্দ হয় তাহলে আমাকে ওরা 20,000 টাকা দেবে। ওই টাকা দিয়ে তুমি একটা ব্যবসাও করতে পারবে মা। মারে তুই তো বলছিস, কিন্তু আমার কাছে তো কোনো টাকা নেই। না আমার কাছে কাপড় আছে, আমি তোকে কি দিয়ে বানিয়ে দেব। হঠাৎ তাদের চোখ যায় ঘরের কোণায় পড়ে থাকা সেই ঘাসগুলোর দিকে। তখন কেয়া বলে, মা একটা জিনিস খেয়াল করেছো, আজকে 4 দিন হয়ে গেছে, তারপরও ঘাসগুলো একটুও পচে যায়নি। সাধারণ ঘাস হলে তো সত্যিই পচে যেত। তাহলে কি বুড়িমা সত্যি কথা বলেছিল? এগুলো জাতর ঘাস, আর এটা দিয়ে যা ইচ্ছে তাই বানানো যাবে। তাহলে আমাকে এই ঘাসের লেহেঙ্গা বানিয়ে দাও। কথাটা তুই মন্দ বলিসনি, সত্যিই হয়তো এই ঘাসগুলো অসাধারণ, এগুলো সহজে পচে না, এগুলো দিয়েই তোর লেহেঙ্গা বানাবো। তারপর কেয়ার মা তার পুরনো একটা শাড়ি কেটে ফেলে, আর সেই পুরনো শাড়িটা কেটে খুব সুন্দর করে জোড়া লাগিয়ে সে একটা সুন্দর লেহেঙ্গা বানায়। আর লেহেঙ্গার উপরে জোড়াতালিগুলো ঢেকে দেওয়ার জন্য সেই বুড়িমার দেয়া ঘাসগুলো ব্যবহার করে। লেহেঙ্গাটা দেখতে একদম সত্যিকারের ঘাসের লেহেঙ্গা মনে হচ্ছিল। আরে বাহ মা, লেহেঙ্গাটা তো সত্যি অনেক সুন্দর। কেমন ঘাসগুলো দিয়ে বানিয়ে ফেলেছো, তুমি তো অলরাউন্ডার মা। যখন আমি অনেক বড় হব তোমাকে আমি আরো সুখে রাখবো। এখন আমি এটা পরে তাড়াতাড়ি স্কুলে যাই। সবাই যদি তোকে নিয়ে হাসাহাসি করে মা, যে তুই ঘাসের লেহেঙ্গা পরে এসেছিস। মা যাদের কাজ হাসাহাসি করা তারা সবসময় হাসাহাসি করবে, তাদের জন্য আমি আমার যে উদ্দেশ্য সেটা কেন নষ্ট করব। আমাকে আজকে অনুষ্ঠানে প্রথম হতেই হবে। আর শুধু পোশাক নয়, তারা কথা বলা, চলার ভঙ্গি সব দেখবে। এগুলো তো তুমি আমাকে শিখিয়েছো মা, তুমি আমার উপর ভরসা রাখো। তারপর কেয়া ঘাসের লেহেঙ্গা পরে অনুষ্ঠানে উপস্থিত হলো। সবাই দামি দামি ডিজাইনার সব লেহেঙ্গা পরলেও কেয়াকে ঘাসের লেহেঙ্গায় সবচেয়ে আলাদা লাগছিল। সেই লেহেঙ্গাগুলো থেকে যেন আলো বেরোচ্ছিল। সবাই কেয়ার খুব প্রশংসা করছিল। কেয়া যখন বিচারক মণ্ডলীর সামনে এসে দাঁড়ালো আর একটা কবিতা পাঠ করে শোনালো, সবাই মুগ্ধ হয়ে গেল। বিশেষ করে ওর ঘাসের লেহেঙ্গার সবাই অনেক প্রশংসা করলো। আর প্রতিযোগিতার শেষে যখন পুরস্কার ঘোষণা করা হলো, সেখানে প্রথম পুরস্কার পেল কেয়া। কেয়ার খুশি আর দেখে কে, ও দ্রুত সেই পুরস্কার নিয়ে পাশে এলো আর ওর মায়ের হাতে তুলে দিল। ওরা একটা ছোট্ট ব্যবসা শুরু করলো আর সুন্দর করে জীবনযাপন করতে লাগলো। বন্ধুরা, আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। বাই বাই।